আচ্ছা, আজকে আমরা স্থূল সংকেত আর আণবিক সংকেত নির্ণয় করা শিখব। হেডিং করো স্থূল সংকেত। আচ্ছা, স্থূল সংকেত কি? প্রথমে স্থূল সংকেত আর এর সাথে আর একটা টার্ম আছে আণবিক সংকেত। আণবিক সংকেত জানো সবাই, যেমন কি H2SO4, গ্লুকোজের কি হয় C6H12O6, সুক্রোজের কি হয় C12H22O11, হয়তো এরকম। তাহলে একটা অণুর মধ্যে যতগুলি পরমাণু থাকে সেই পরমাণু দিয়ে প্রকাশ করার যে রীতি তাকে ওই যৌগের স্থূল সংকেত বলে। সেটাই তো, সরি, আণবিক সংকেত। কোনো যৌগের মধ্যে যতগুলো যেই প্রকারের পরমাণু আছে সেই পরমাণুর সমেত উপস্থাপন করার যে পদ্ধতি সেটাই আণবিক সংকেত। স্থূল সংকেত কি হবে? ওই উপস্থিত পরমাণুগুলির লঘিষ্ঠ আকারে প্রকাশ করার যে যৌগটিকে প্রকাশ করার যে পদ্ধতি সেটা হচ্ছে স্থূল সংকেত। কোনো যৌগে উপস্থিত পরমাণুগুলির লঘিষ্ঠ আকারে প্রকাশ করে যৌগটিকে উপস্থাপন করার যে পদ্ধতি বা যে সংকেত ব্যবহার করা হয় সেটি হলো স্থূল সংকেত। যেমন গ্লুকোজের কি হয় C6H12O6। যদি বলা হয় গ্লুকোজে কার্বন পরমাণুর সংখ্যা কত, তাহলে 6টি কার্বন আছে, 12টি হাইড্রোজেন আছে আর 6টি অক্সিজেন আছে। তাহলে গ্লুকোজের মধ্যে 3টি মৌল তাদের পরমাণুর সংখ্যাকে যদি আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করি, লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে কি হবে? দেখো, লঘিষ্ঠ আকারে যদি প্রকাশ করতে চাই, প্রত্যেকের 6 কমন আছে, 6 কমন আছে তো, তাহলে 6 দিয়ে যদি ভাগ করে দিই কার্বন কত হবে? 1, হাইড্রোজেন কত হবে? 2, অক্সিজেন কত হবে? 1। লঘিষ্ঠ আকার বলতে বুঝতে পেরেছো? তাহলে কোনো যৌগের অণুর মধ্যে উপস্থিত পরমাণুকে যদি আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করে ওই যৌগটিকে প্রকাশ করতে চাই তাহলে যে সংকেতের মাধ্যমে যৌগটিকে প্রকাশ করা হবে সেটি হবে স্থূল সংকেত। তাহলে এই যৌগের স্থূল সংকেত কি হবে? C1H2O1 হোল 6। ঠিক আছে, তাহলে এই 6টা কি প্রত্যেকের সঙ্গে মাল্টিপ্লাই হয়ে গেছে। বা 6টাকে আমরা যদি ধরি এরকম যে n, যখন আমরা পরে জানবো না, এখানে জানি যে প্রত্যেক ক্ষেত্রে 6 দিয়েই ভাগ করা হয়েছে সেই জন্য 6 মাল্টিপ্লাই করেছিলাম। যখন জানবো না, নির্ণয় করতে হবে যে এখানে মানে n এর মান কত হবে, তখন তো আমাদের এই মানে ডিরেক্ট 6 বা 3 লিখে দিলে তো হবে না, তখন কি করতে হবে? এটাকে n ধরে ক্যালকুলেশন করতে হবে। ঠিক আছে, তাহলে স্থূল সংকেত বললে কি বুঝবো? কোনো যৌগের উপস্থিত যে মৌলগুলো সেই মৌলগুলোর পরমাণু সংখ্যাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করে যৌগটিকে প্রকাশ করা হয় যে সংকেতের সাহায্যে, সেই সংকেতকে বলা হয় স্থূল সংকেত। ঠিক আছে, তাহলে গ্লুকোজের স্থূল সংকেত কি পাবো? CH2O হোল n বা 6। ঠিক আছে, এটা গেল স্থূল সংকেত। আর আণবিক সংকেত কি? আণবিক সংকেত হলো কোনো যৌগে উপস্থিত মৌলগুলির প্রকৃত সংখ্যা দ্বারা প্রকাশ করে যে সংকেতের মাধ্যমে লেখা হয় সেটা হচ্ছে আণবিক সংকেত। মানে আণবিক সংকেতে প্রকৃত পরমাণুর সংখ্যা থাকে আর স্থূল সংকেতে পরমাণু সংখ্যার লঘিষ্ঠ আকার থাকে। ঠিক আছে, বোঝা গেছে তো নাকি? বেশ,
তাহলে আমরা এইভাবে লিখতে পারি, দেখো স্থূল সংকেত CH2O হোল N সমান, বা যদি এভাবে লিখি এটাকে 6 দিয়েই লিখি, তাহলে CH2O হোল 6 গ্লুকোজের স্থূল সংকেত লিখেছি এটা, আর প্রকৃত সংকেত কি হয় C6H12O6। তাহলে এখান থেকে কি দেখতে পাচ্ছি, এই CH2O হোল 6 সমান এইভাবে লিখতে পারি 6 ইন্টু CH2O লিখতে পারি। এইভাবে আমরা স্থূল সংকেত আর আণবিক সংকেতের মধ্যে যে সম্পর্ক সেটা তৈরি করতে পারি, ঠিক আছে। বা বলতে পারি আণবিক সংকেত, এটা আণবিক সংকেত নিশ্চয়ই C6H12O6, তাহলে আণবিক সংকেত সমান N ইন্টু এটা স্থূল সংকেত, এই যে এটা স্থূল সংকেত ছিল সেটাকে এইভাবে লিখেছি CH2O হোল 6 সমান C6H12O6, দুটোই তো একই। তাহলে এইটাকে আমরা কিভাবে লিখতে পারি 6 ইন্টু এই স্থূল সংকেত দিয়ে প্রকাশ করতে পারি, বা সম্পর্ক কি হবে আণবিক সংকেত সমান N ইন্টু স্থূল সংকেত। লিখে রাখবে আণবিক সংকেত সমান N ইন্টু স্থূল সংকেত। উদাহরণগুলো লিখে রাখো। আণবিক সংকেত সমান N ইন্টু স্থূল সংকেত। এগুলো লিখতে পারো না লিখতে পারো, আমি বোঝানোর জন্য বললাম। হয়েছে? আণবিক সংকেত থাকা সত্ত্বেও স্থূল সংকেতের প্রয়োজন হলো না। আচ্ছা, আণবিক সংকেত থাকা সত্ত্বেও স্থূল সংকেতের প্রয়োজন হলো এই জন্য আমরা স্থূল সংকেত থেকেই আণবিক সংকেত নির্ণয় করতে পারি। যখন কোনো যৌগে একাধিক একই রকমের উপাদান মৌল উপস্থিত থাকে তাদের আমরা সরাসরি আণবিক সংকেত নির্ণয় করতে পারি না। প্রথমে এই যে সূত্র লেখা আছে এই সূত্র ব্যবহার করে স্থূল সংকেত নির্ণয় করতে পারি, তারপর সেই স্থূল সংকেত থেকে এই যে সম্পর্ক আণবিক সংকেত সমান N ইন্টু স্থূল সংকেত এটা ব্যবহার করে আণবিক সংকেত নির্ণয় করতে পারি। এখান থেকে অঙ্ক থাকে, এবার লেখো অঙ্ক কিছু বলে দিই। হয়েছে? তাহলে তোমরা স্থূল সংকেত লিখে এই যে ছকটা দেওয়া আছে সেটা আগে লিখে ফেলো। কি বলো? লেখো লেখো তাড়াতাড়ি, ছকটা কপি করে ফেলো আগে। কতগুলো হয়েছে দেখো, 1 2 3 4 5 6টা, তবে 5টাতেই সাধারণত হয়ে যায়।
নাম্বারটা যেটা ভাবি সেটাই করতে হবে। আচ্ছা, এই ছকটা হয়ে গেলে তারপর স্কেল লাগবে। হয়েছে, এবার অঙ্কটা লিখে ফেলো। এই অঙ্ক থেকে প্রত্যেকটা কি কি আছে কিভাবে হচ্ছে বলে দেবো। মৌল মানে কার্বন হাইড্রোজেন অক্সিজেন। কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন। আচ্ছা, আগে সবাই লিখে নাও, তারপর বলছি। ঠিক আছে। দেখা যাচ্ছে তো? যাদের লেখা হয়ে যাবে তারা আবার ওই ছকটাই করে ফেলো উল্টো দিকে। কারণ আমি তো এখানে ভ্যালুগুলো বসাবো। এইখানে হুম হুম। এখানে হয়ে যাবে। এদিকেই করো, লিখতেই টাইম জায়গা চলে যাবে, ডেটাগুলো বসাবে। হয়েছে? দেব দেব, তাড়াতাড়ি তাড়াতাড়ি কি এই ছকটাই আবার করে ফেলো। হয়েছে? এবার দেখো কি লেখা আছে, মৌল মানে এই যৌগতে কি কি উপাদান মৌল আছে, কার্বন, হাইড্রোজেন, ক্লোরিন, তাদের শতকরা পরিমাণ পরপর করে লিখে যেতে হবে। কার্বন কত আছে? 10.04, তাহলে সি 10.04। ক্লোরিন কত আছে? 89.12। তাহলে আর একটা কি আছে? হাইড্রোজেন। কিন্তু হাইড্রোজেনের পরিমাণ কি দেওয়া আছে? দেওয়া নেই। তাহলে কি করে পাবো? 100 মাইনাস 89.12 প্লাস 10.04। ক্যালকুলেট করে পারবে নিশ্চয়ই।
রঘুনাথ এই দিকটাতে সরে বসো, নাহলে হাত লেগে যাবে। হুম, ঠিক আছে, এই পর্যন্ত হয়েছে সবার। তাহলে ক্যালকুলেট করে ফেলো। 89.12 প্লাস 10.04, 99.16, 100 মাইনাস তাহলে 0.84 হয়েছে। তারপর সহজ স্টেপ, সবার পারমাণবিক গুরুত্ব লিখে নেব। কার্বনের 12, ক্লোরিনের 35.5, হাইড্রোজেনের 1 হয়েছে। এইবারে গ্রাম পরমাণু সংখ্যা কিভাবে নির্ণয় হবে? গ্রাম পরমাণু সংখ্যা, গ্রাম পরমাণু সংখ্যা কি ছিল? প্রদত্ত ভর ডিভাইডেড বাই পারমাণবিক গুরুত্ব, তবেই তো গ্রাম পরমাণু সংখ্যা পেয়েছিলাম, মনে পড়েছে? তাহলে এখানে লিখবে 10.04 ডিভাইডেড বাই 12 সমান দিয়ে লিখবে 89.12 ডিভাইডেড বাই 35.5, 0.84 ডিভাইডেড বাই 1, .84, .5, হয়েছে। তাহলে গ্রাম পরমাণু সংখ্যা পাওয়া গেল। ঠিক আছে, এই পর্যন্ত নিশ্চয়ই অসুবিধা নেই। এইবার কি করতে হবে দেখো, পরমাণু সংখ্যার সরলতম প্রকাশ। তাহলে এই যেগুলো পেয়েছি এগুলো সব কি আছে? দশমিকে আছে। এবার এদেরকে সরলতম প্রকাশ করব কিভাবে? এদের মধ্যে সব থেকে ছোট যেটা তাকে দিয়েই প্রত্যেককে ভাগ করে দেব। কোনটা সব থেকে ছোট? 0.83। তাহলে 0.83 দিয়েই সবাইকে ভাগ করে দেব। 0.83 ডিভাইডেড বাই 0.83, 2.5 ডিভাইডেড বাই 0.83, 0.84 ডিভাইডেড বাই 0.83। তাহলে এটা 2.98, এটা ওই কাছাকাছি 1 সামথিং আসবে। 1.02 হয়েছে। এই পর্যন্ত কারো কিছু অসুবিধা আছে? এই পর্যন্ত কিছু অসুবিধা আছে? কোনটা 0. ও আচ্ছা আচ্ছা 0. আচ্ছা 012, হ্যাঁ এটা আছে। ঠিক আছে, এবার কি দেওয়া আছে দেখো, পূর্ণ সংখ্যার, এই পরমাণু সংখ্যার পূর্ণ সংখ্যায় প্রকাশ। এখানে দেখা যাচ্ছে তবুও পূর্ণ সংখ্যায় হচ্ছে না। তাহলে পূর্ণ সংখ্যায় কি করা যেতে পারে? 1 তো 1ই নিয়ে নিতে পারি। 2.98, এবার সেই অ্যাপ্রক্সিমেশন মেথড, মানে আমরা ধরে নেব দেখো 2.98 কোন পূর্ণ সংখ্যার কাছাকাছি? 3। তাহলে এখানে এটা নিয়ে নেব 3। এটা 1.01 কার কাছাকাছি হবে? নিশ্চয়ই 1-এর কাছাকাছি, 2-এর কাছাকাছি নয়। দেখো এবার দেখো পূর্ণ সংখ্যায় প্রকাশ হয়ে গেছে। পূর্ণ সংখ্যা মানে কি?
1 2 3 4 5 6 এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা, তাহলে পূর্ণ সংখ্যায় প্রকাশ হয়ে গেছে। ঠিক আছে, কি ছিল? কার্বনের সংখ্যা 1টি, ক্লোরিনের সংখ্যা 3টি, হাইড্রোজেনের সংখ্যা 1টি। তাহলে পূর্ণ সংখ্যায় প্রকাশ করে আমরা অনুপাত কি পেলাম? C/H/Cl পাওয়া গেল 1:1:3। স্থূল সংকেত কি হবে বলতে পারি? অতএব স্থূল সংকেত সমান বলা হয়েছে কি লঘিষ্ঠ আকারে প্রকাশ করা হয় যে সংকেতের সাহায্যে। তাহলে লঘিষ্ঠ আকার কি কি? 1 1 3। তাহলে কার্বন, হাইড্রোজেন, ক্লোরিন তিনটে আছে। ভালো করে দেখো, কার্বন একটা লিখে দিয়েছি, হাইড্রোজেন একটা লিখে দিয়েছি, ক্লোরিন তিনটে লিখে দিয়েছি। কিন্তু এটা কি পূর্ণ সংখ্যায় প্রকাশ হয়েছে ঠিকই, কিন্তু এটা কি প্রকৃত সংখ্যা? প্রকৃত সংখ্যা কি এটা? এটা স্থূল সংকেত, মানে আমরা সরলতম ভাবে প্রকাশ করার মাধ্যমে যে সংকেত পেয়েছি। নিশ্চয়ই এর সাথে কিছু না কিছু মাল্টিপ্লাই আছে, ওই যে হোল n বলেছিলাম গ্লুকোজের ক্ষেত্রে। বোঝা গেছে তো? বেশ, তাহলে CH/Cl3 হোল n এটা গেল এর স্থূল সংকেত। এইবারে কি আছে প্রশ্নে দেখো, দেওয়া আছে যৌগটির আণবিক সংকেত দেওয়া আছে। তাহলে বাষ্প ঘনত্ব × 2। অতএব যৌগটির আণবিক সংকেত সমান কি হবে? 2 × 59.75। সরি, আণবিক সংকেত নয়, আণবিক গুরুত্ব, লেখাটা ভুল হয়ে গেছে। কি বলো? তাহলে যৌগটির আণবিক গুরুত্ব পাওয়া গেল। হয়েছে? এইবারে একটা দেখো, লক্ষ্য করো, স্থূল সংকেত থেকে যৌগটির অ্যাপ্রক্সিমেট একটা ওজন নির্ণয় করা যাবে। অ্যাপ্রক্সিমেট মানে মোটামুটি একটা ওজন নির্ণয় করা যাবে। কি ছিল? কার্বন 12, হাইড্রোজেন 1, ক্লোরিন 35.5 × 3 হোল n, তো তার মানে ইন্টু n সমান প্রকৃত যেটা আণবিক গুরুত্ব। এটা কি? এটাও আণবিক গুরুত্ব, তো এটা কার সাথে সমান হবে? প্রকৃত যে আণবিক গুরুত্ব দেওয়া আছে তার সাথে সমান হবে। এটা ছিল স্থূল সংকেত, সেখান থেকে আমরা যে আণবিক গুরুত্বটা নির্ণয় করলাম × n করে দিলেই তো আণবিক গুরুত্ব পাওয়া যাবে। তাহলে এই দুটো আণবিক গুরুত্ব সমান হবে 2 × 59.75। এখান থেকে n এর মান ক্যালকুলেট করলেই হয়ে যাবে। এটাও প্রায় 119.5ই আসবে, বা এখান থেকে n সমান 1 হয়েছে। তাহলে n এর মান পাওয়া গেল, এখান থেকে n সমান 1। এবার যৌগের আণবিক সংকেত কি হবে? অতএব আণবিক সংকেত কি হবে? আণবিক সংকেত CH/Cl3, n এর মান জেনে গেছি 1, তাহলে CH/Cl3 হবে আণবিক সংকেত। হয়েছে? লেখো, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেনের কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেনের একটি যৌগে
সরি 6.67% বাষ্প ঘনত্ব যৌগটির বাষ্প ঘনত্ব অক্সিজেনের বাষ্প ঘনত্বের 2.813 গুণ যৌগটির স্থূল সংকেত ও আণবিক সংকেত নির্ণয় করো। যৌগটির স্থূল সংকেত ও আণবিক সংকেত নির্ণয় করো। হয়েছে? এটা করতে পারবে নিশ্চয়ই। এখন করবে না HW? আচ্ছা, এখন একটা করে নাও। হুম, (46.67) তাহলে 40/12 অতএব স্থূল সংকেত কার্বন একটা, হাইড্রোজেন দুটো, অক্সিজেন একটা। আণবিক সংকেত CH2O হোল N। শর্তানুসারে N into CH2 12 যুক্ত 2 যুক্ত 16 সমান 8 into 2.813 into 2 বা N into 2 14 36 10 40 2.813 into আচ্ছা, অক্সিজেনের ও হুম 0.16 বা N সমান আচ্ছা, এখানে মনে হয় ভুল হয়ে গেছে, 30 হবে এখানে। হ্যাঁ 12-24, হ্যাঁ ঠিক আছে। তাহলে 90.016 ডিভাইডেড বাই 30 মানে 3 অ্যাপ্রক্স। জিরো জিরো বা অ্যাপ্রক্স আমরা 3 লিখতে পারি।
অতএব আণবিক সংকেত সমান কি হবে, CH2O হোল 3 মানে C3H6O3। হয়েছে। লিমিটিং রিয়েজেন্ট, লিমিটিং রিয়েজেন্ট বাংলাও একই, লিমিটিং রিয়েজেন্ট, বাংলাতেও লিখে রাখবে লিমিটিং রিয়েজেন্ট। আচ্ছা, লিমিটিং রিয়েজেন্ট, সাধারণত রিয়েজেন্ট মানে বিকারক, বুঝতে পেরেছো। আর লিমিটিং মানে কি, লিমিট, কোনো রাসায়নিক বিক্রিয়া শেষ করবে যে বিকারকটি, ঠিক আছে, কোনো রাসায়নিক বিক্রিয়া শেষ করবে যে বিকারকটি, মানে যে বিকারকের উপস্থিতির উপর কোনো রাসায়নিক বিক্রিয়া কত সময় চলবে সেটা নির্ভর করবে। যেমন ধরো হাইড্রোজেন আর অক্সিজেন যুক্ত হয়ে কি তৈরি করবে, H2O। মনে করলাম তিনজনই গ্যাসীয় অবস্থায় আছে, হাইড্রোজেন গ্যাস, অক্সিজেন গ্যাস আর জল হচ্ছে জলীয় বাষ্প গ্যাস, তিনটেই গ্যাসীয় অবস্থায় আছে। তাহলে এই রাসায়নিক বিক্রিয়াকে যদি আমরা ব্যালেন্স করি কি দেখতে পাবো, 2H2 প্লাস ও 2H2O। এই বিক্রিয়ার বিকারক কি, হাইড্রোজেন, অক্সিজেন। কিন্তু বলা হচ্ছে এই বিক্রিয়ায় উপস্থিত যে বিক্রিয়কের উপর এই বিক্রিয়াটির সম্পূর্ণ হওয়া নির্ভর করবে, মানে হাইড্রোজেন অথবা অক্সিজেন এদের দুজন যার উপর এই বিক্রিয়াটি নির্ভর করবে, দুজনের উপরই নির্ভর করবে ঠিকই, কিন্তু যতক্ষণ বিক্রিয়ক উপস্থিত থাকে বিক্রিয়া মাধ্যমে ততক্ষণ পর্যন্ত বিক্রিয়া চলতে থাকে, যখন বিক্রিয়ক শেষ তখন বিক্রিয়া বন্ধ। তাহলে যখন কোনো বিক্রিয়া ঘটানো হয় নিশ্চয়ই সঠিক পরিমাণ, মানে হাইড্রোজেন কত পরিমাণ, 2 আয়তন, অক্সিজেন কত পরিমাণ, 1 আয়তন, জল 2 আয়তন তৈরি হচ্ছে, মানে 2 ভাগ হাইড্রোজেন 1 ভাগ অক্সিজেন উপস্থিত থাকলে তবেই বিক্রিয়া হবে, ততক্ষণ পর্যন্ত হবে যতক্ষণ 2 ভাগ হাইড্রোজেন থাকবে 1 ভাগ অক্সিজেন থাকবে। এই বিষয়টা বুঝতে পেরেছো, ঠিক আছে। আমি মনে করলাম 5 ভাগ বিক্রিয়া মিশ্রণে আমি 5 ভাগ হাইড্রোজেন নিয়েছি আর 3 ভাগ অক্সিজেন নিয়েছি। আচ্ছা, এটা 5 ভাগ হাইড্রোজেন 3 ভাগ অক্সিজেন দিয়ে যদি আমি বিক্রিয়া ঘটাই কি হবে, এই 5 ভাগ আর 3 ভাগ পুরোটাই কি বিক্রিয়া হয়ে যাবে, নিশ্চয়ই নয়, যে যার অনুপাতে বিক্রিয়া করবে। যেমন ধরো এই 2 ভাগে কতটা হয়, 1 ভাগ অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়, বা যদি ঘুরিয়ে বলি অক্সিজেনের 1 ভাগ 2 ভাগ হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়, তাহলে 3 ভাগ অক্সিজেন কত ভাগ হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হতে পারবে, 6 ভাগ। তাহলে যদি বিক্রিয়া মিশ্রণে 3 ভাগ অক্সিজেন থাকে অবশ্যই 6 ভাগ হাইড্রোজেন থাকতে হবে, নাকি বোঝা গেল না। ঘুরিয়ে যদি বলি, যদি বিক্রিয়া মিশ্রণে দেখো 2 ভাগ 1 ভাগ, তাহলে হাইড্রোজেন 2 ভাগ অক্সিজেন 1 ভাগ, হাইড্রোজেন 1 ভাগ হলে অক্সিজেন 1/2 ভাগ, যদি হাইড্রোজেন 5 ভাগ হয় অক্সিজেন কি হবে 5/2, মানে 2.5 ভাগ থাকতে হবে। এটা বোঝা গেছে না যায়নি, বেশ। যদি অক্সিজেনের উপর পরিমাপ করি তাহলে কি হবে, 3 ভাগ অক্সিজেন নিলে 6 ভাগ হাইড্রোজেন থাকতে হবে, বা যদি হাইড্রোজেনের সাপেক্ষে গণনা করি তাহলে 5 ভাগ হাইড্রোজেন থাকলে 2.5 ভাগ বা 2.5 ভাগ অক্সিজেন থাকতে হবে, ঠিক আছে। এইবার আমরা দেখব অক্সিজেনের সাপেক্ষেই ধরছি প্রথমে, তাহলে 3 ভাগ অক্সিজেন 6 ভাগ হাইড্রোজেন থাকতেই হবে, কিন্তু তোমাদেরকে যে বিক্রিয়া মিশ্রণটা দেওয়া হয়েছে সেখানে 5 ভাগ হাইড্রোজেন আর 3 ভাগ অক্সিজেন আছে,
তাহলে এই বিক্রিয়া ততক্ষণ চলতে থাকবে, কতক্ষণ? যতক্ষণ না 5 ভাগ হাইড্রোজেন শেষ হয়ে যায়। দরকার ছিল কত? 6 ভাগ, কিন্তু দেওয়া আছে কতটা? 5 ভাগ। তাহলে 6 ভাগ পর্যন্ত কি বিক্রিয়া চলবে, নাকি 5 ভাগ শেষ হয়ে গেল হাইড্রোজেন, বিক্রিয়াও শেষ হয়ে গেল? বোঝা গেল না? কি বলো? 5 ভাগ আছে, তাহলে 5 ভাগ পর্যন্ত বিক্রিয়া করবে। 5 ভাগ পর্যন্ত যতটা বিক্রিয়া হবে তারপর বন্ধ হয়ে যাবে, সাপ্লাই পাবেন না তো হাইড্রোজেনের। বা ঘুরিয়ে যদি বলি, 5 ভাগ হাইড্রোজেন নিলে কত ভাগ অক্সিজেন দরকার? 2.5 ভাগ, কিন্তু আমাকে দেওয়া আছে কত ভাগ অক্সিজেন? 3 ভাগ। তাহলে কি যতটা প্রয়োজন তার তুলনায় বেশি দেওয়া আছে না কম দেওয়া আছে? বেশি দেওয়া আছে। তাহলে এই রাসায়নিক বিক্রিয়াটি কার উপর নির্ভর করবে? হাইড্রোজেনের পরিমাণের উপর। যদি হাইড্রোজেন শেষ হয়ে যায়, বিক্রিয়া শেষ হয়ে যাবে। বোঝা গেছে নাকি বলো? তাহলে এই বিক্রিয়া লিমিটিং রিয়েজেন্ট কে হবে? কে বিক্রিয়াটি শেষ করতে সাহায্য করবে? হাইড্রোজেন। তাহলে হাইড্রোজেন হবে এখানে লিমিটিং রিয়েজেন্ট। লিমিটিং রিয়েজেন্ট। কিন্তু যদি আবার তোমাদের এমন একটা মিশ্রণ দেওয়া হলো যেখানে ধরো 5 ভাগ হাইড্রোজেন তার সাথে 2 ভাগ অক্সিজেন দেওয়া আছে, তখনও তো একই অনুপাতেই তো বিক্রিয়া হবে। তাহলে 5 ভাগ হাইড্রোজেন বিক্রিয়া করার জন্য কত ভাগ অক্সিজেন প্রয়োজন? 2.5 ভাগ, কিন্তু আমাকে কতটা দেওয়া হয়েছে? 2 ভাগ। তাহলে এই হিসেবে যদি করি আমরা, কিসের পরিমাণ আমার অনুপাতে যে প্রয়োজন তার থেকে কম আছে? অক্সিজেনের পরিমাণ কম আছে। তাহলে অক্সিজেন পরিমাণ শেষ হলে বিক্রিয়াও শেষ হয়ে যাবে। তাহলে এখানে লিমিটিং রিয়েজেন্ট কি হবে? অক্সিজেন। কম থাকবে সেটাই লিমিটিং। হ্যাঁ, তাহলে আমরা বলতে পারি কোনো রাসায়নিক বিক্রিয়া গতি যে বিক্রিয়কের উপর নির্ভর করবে সেই বিক্রিয়কটিকেই বলা হবে ওই বিক্রিয়ার লিমিটিং রিয়েজেন্ট। ঠিক আছে? বা ঘুরিয়েও বলতে পারি আনুপাতিক ভাগের তুলনায় যার পরিমাণ কম থাকবে। ঠিক আছে, লিখে রাখো। কোনো রাসায়নিক বিক্রিয়ায় সমিত সমীকরণ অনুযায়ী বিক্রিয়কের পরিমাণ যতটা হওয়া উচিত তার তুলনায় কম থাকলে বিক্রিয়াটি সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। হয়েছে? বিক্রিয়াটি সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এই বিকারকটিকে লিমিটিং রিয়েজেন্ট বলা হয়, বা এই বিক্রিয়কটিকে লিমিটিং রিয়েজেন্ট বলা হয়।
হয়েছে? সোমনাথ বুঝতে পারলে না? এবার এইগুলো লিখে রাখো, তাহলে বুঝতে পারবে। প্রথমটা আছে, একটি পাত্রে 0.5 গ্রাম অক্সিজেন আছে, পাত্রটির মধ্যে 1 গ্রাম ওজনের একটি ম্যাগনেসিয়াম ফিতে পোড়ানো হলো, কত পরিমাণ ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হবে এবং লিমিটিং রিয়েজেন্ট কোনটি? দ্বিতীয় হচ্ছে 50 গ্রাম নাইট্রোজেন ও 10 গ্রাম হাইড্রোজেনের মিশ্রণ থেকে কি পরিমাণ অ্যামোনিয়া উৎপন্ন হবে এবং লিমিটিং রিয়েজেন্ট কি হবে? প্রথম কাজ হচ্ছে বিক্রিয়ার ব্যালেন্সড ইকুয়েশন তৈরি করা। ব্যালেন্সড ইকুয়েশন কি হবে? প্রথমটার ক্ষেত্রে কি আছে? ম্যাগনেসিয়াম প্লাস O2 কি তৈরি করবে? ম্যাগনেসিয়াম অক্সাইড। এটা কি ব্যালেন্স হয়েছে? দুটো অক্সিজেন আছে, তাহলে MgO এবার দেখো ব্যালেন্স হয়েছে। বা বলতে পারি 2 ভাগ ম্যাগনেসিয়াম 1 ভাগ অক্সিজেন থেকে 2 ভাগ ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হবে। এইবার গ্রামে যদি নেওয়া হয়, এখানে তো ভাগ দেওয়া নেই, এখানে সব গ্রামে দেওয়া আছে, তাহলে ম্যাগনেসিয়াম কত? 2 × 24, অক্সিজেন 1 × 32, আর ম্যাগনেসিয়াম অক্সাইড 2 × 24 প্লাস 16, তাহলে 2 × 40 হবে নিশ্চয়ই। ঠিক আছে, বেশ, তাহলে এইবার লিখতে পারি 2 × 24 গ্রাম Mg থেকে কতটা? আচ্ছা, Mg এর সাথে লিখব, Mg এর সাথে কত গ্রাম অক্সিজেন? 32 গ্রাম অক্সিজেন বিক্রিয়া করে MgO উৎপন্ন করে, ঠিক আছে। তাহলে 1 গ্রাম Mg কত গ্রামের সঙ্গে হবে? এইটা তো দেখো, বুঝতে পারছো কি না? হয়েছে? এখানে কত গ্রাম ম্যাগনেসিয়াম ছিল? 1 গ্রাম ম্যাগনেসিয়াম ছিল তো, তাহলে এটাই ঠিক আছে। 8 4 32, 8 3 24, 2 2 4, তাহলে 2/3 মানে 0.6% সামথিং হবে। পার্সেন্ট বলছি, গ্রাম 0.66, 6 3 18, তাহলে 0.66 গ্রাম O2 বিক্রিয়া করবে। হয়েছে? 1 গ্রাম ম্যাগনেসিয়ামের সঙ্গে 0.66 গ্রাম O2 বিক্রিয়া করবে নিশ্চয়ই। তাহলে প্রশ্নে কি দেওয়া আছে? 1 গ্রামের সঙ্গে 0.5 গ্রাম O2 বিক্রিয়া করবে, তাহলে লিমিটিং রিয়েজেন্ট কোনটা? O2। তাহলে অতএব লিখবে লিমিটিং রিয়েজেন্ট O2। ঠিক আছে, এবার এখন প্রশ্ন, কি পরিমাণ MgO উৎপন্ন হবে? তাহলে আমরা অক্সিজেন ধরে 0.5 গ্রাম থেকে, তাহলে হ্যাঁ বলো, লিমিটিং রিয়েজেন্ট কি? যখনই লিমিটিং রিয়েজেন্ট পেয়ে যাবে, সব সময় তোমাদের বিক্রিয়াজাত পদার্থের পরিমাণ যখন নির্ণয় করতে হবে, লিমিটিং রিয়েজেন্টটাকেই ব্যবহার করতে হবে। কারণ যেটা লিমিটিং রিয়েজেন্ট তার পরিমাণ শেষ হলে বিক্রিয়া বন্ধ হয়ে যাবে। তাহলে এখানে যেহেতু লিমিটিং রিয়েজেন্ট কি? অক্সিজেন, আমাদের কোনটা নিয়ে ক্যালকুলেশন করতে হবে? অক্সিজেনের পরিমাণ নিয়ে ক্যালকুলেশন করতে হবে। তাহলে কি লিখবো এখানে? 32 গ্রাম O2 থেকে কত গ্রাম অক্সিজেন ম্যাগনেসিয়াম অক্সাইড পাওয়া যায়? 2 × 40 গ্রাম MgO পাওয়া যায়। তাহলে 1 গ্রাম O2 থেকে 2 × 40 ডিভাইডেড বাই 32 গ্রাম MgO পাওয়া যাবে। কোয়েশ্চেনে দেওয়া আছে কত?
5 গ্রাম। কত হবে 2 ইন্টু 40 ইন্টু 0.5 ডিভাইডেড বাই 32। 5 40, 4 32, 2 2 4, এটাই তো। তাহলে 25 ডিভাইডেড বাই 20, সরি আচ্ছা এখানে কেটে দাও। 5 2 10, তাহলে 5 ডিভাইডেড বাই 4 মানে 1.25 হবে। 1.25 গ্রাম MgO উৎপন্ন হবে। কি বলো? কাটা ক্যালকুলেট আচ্ছা 1.65 গ্রাম হয়ে গেছে। আর ই দিয়ে কাটা ও হয়েছে, সবার হয়েছে এ পর্যন্ত। এবার এখান থেকে আর একটা প্রশ্ন দিতে পারে কি পরিমাণ ম্যাগনেসিয়াম বিক্রিয়ক, এখানে লিমিটিং রিয়েজেন্টটাকে অক্সিজেন, তাহলে অক্সিজেন সম্পূর্ণ শেষ হয়ে যাবে, ম্যাগনেসিয়াম কি সম্পূর্ণ শেষ হবে? তাহলে আমাদের এখান থেকে প্রশ্ন আসতে পারে কি পরিমাণ ম্যাগনেসিয়াম আনরিঅ্যাক্টেড বা অবিক্রিয়ক অবস্থায় পড়ে থাকবে। ঠিক আছে, তাহলে কি করে আমরা পাবো কি পরিমাণ, এখানে একটা প্রশ্ন অ্যাড করে দিচ্ছি, কি পরিমাণ mg পড়ে থাকবে বা অবশিষ্ট থাকবে, করতে পারবে? কি পরিমাণ mg পড়ে থাকবে? ফার্স্টে তো 0.66 গ্রাম O2 1 গ্রাম mg পাওয়া যায়, তার 0.5 দিয়ে তারপরে করতে হবে। বেশ ঠিক, আমি করে ফেলি। 0.66 গ্রাম বা ঘুরিয়েই লিখি, 0.66 গ্রাম না নিয়ে 32 গ্রাম O2 যুক্ত হয় 2 ইন্টু 24 গ্রাম mg এর সাথে। 1 গ্রাম O2 যুক্ত হয় 2 ইন্টু 24 ডিভাইডেড বাই 32। কত গ্রাম O2? 0.5 গ্রাম O2 যুক্ত হয়, তাহলে 2 ইন্টু 24 ডিভাইডেড বাই 32 ইন্টু 0.5। 8 3 24, 8 4 32, 2 2 5 2 মানে 3/4। 0.75। তাহলে অবশিষ্ট mg এর পরিমাণ কত হবে? অবশিষ্ট mg এর পরিমাণ হবে 1 মাইনাস 0.75 মানে 0.25 গ্রাম। হয়েছে, বোঝা গেছে? অবশিষ্ট mg এর পরিমাণ 0.25 গ্রাম। ঠিক আছে, যত ভাঙা ভাঙি পরের দিন থেকে দেবজিৎকে চেয়ারে বসাবো ওইদিকে, একদম ফাঁকা বসাতে হবে, নির্জন দ্বীপে। হয়েছে? ঠিক আছে, তারপর দ্বিতীয় N2 ও H2 এর মিশ্রণ। তাড়াতাড়ি করো, কটা বাজে?
কারণ এরপর আর একটা পোর্শন আছে, করে দিলেই চ্যাপ্টার শেষ হয়ে যাবে। হয়ে গেলে পরীক্ষা নেওয়া হবে। আচ্ছা, সোমবার হোলি আছে, ভয়ঙ্কর দিন আসা যাবে না। সেটাই বলছি যে দেখি চিন্তা ভাবনা করা যাক কি। না না, করো করো করো, শেষে বলে দেবো। আসতে হলে ঘরে যাওয়া হয়েছে হয়েছে, বেরোবোই না আমি ঘর থেকে। না না, ওই দিন রিস্ক নেওয়া যাবে না, এটা করে ফেলো। কার কে অসুস্থ? অবন্তিকা, তার বাড়িতে ফোন করে দাও। হবে এটা না করে দেবো? আচ্ছা, আগে ব্যালেন্স ইকুয়েশন লিখতে হবে। এক 3 2 ইন্টু 28 3 ইন্টু 2 2 ইন্টু 17। এইবার 50 গ্রামের সঙ্গে 10 গ্রাম, তাহলে 50 গ্রামের সঙ্গে 10 গ্রাম 28 গ্রাম ইন্টু 10 গ্রামের সঙ্গে বিক্রিয়া করে, বিক্রিয়া করে 6 গ্রাম H2 এর সঙ্গে। 1 গ্রাম ইন্টু বিক্রিয়া করে 6/28 গ্রাম। আচ্ছা, প্রশ্নে দেওয়া আছে 50 গ্রাম, 6 ইন্টু 50 ডিভাইডেড বাই 28, 10.71 গ্রাম H2। তাহলে এখান থেকে বুঝতে পারলাম লিমিটিং রিয়েজেন্ট কি হবে। সবার লিমিটিং রিয়েজেন্ট কি এসছে? N2। হাইড্রোজেন 10.71 গ্রাম, কিন্তু দেওয়া আছে 10 গ্রাম। আমার কি 46.6। কি করেছো দেখো? 4 12 3 5 তো আসছে তোমাদের কথা হয়েছে বলো। ও না না ঠিকই আছে। করেছে তো হ্যাঁ না না আমি ভুল করেছি, ঠিক ঠিক। যতটা প্রয়োজন তার থেকে বেশি দেওয়া আছে। কি তোমার কথা হয়েছে? কম, যেটা কম দেওয়া আছে। তাহলে লিমিটিং রিয়েজেন্ট কি পরিমাণ NH3 উৎপন্ন হবে? তাহলে 10 গ্রাম H2 থেকে 2 ইন্টু 17 গ্রাম NH3 পাওয়া যায়। 1 গ্রাম H2 থেকে 2 ইন্টু 117/10 গ্রাম। কত গ্রাম H2 আছে? 6
সরি ভুল লেখা হয়ে গেছে। বিক্রিয়ায় কি আছে, 6 গ্রাম থেকে এইটা পাওয়া যাবে, তাহলে 1 গ্রাম থেকে ডিভাইডেড বাই 6 আর 10 গ্রাম থেকে ইন্টু 10, তাহলে 10 ইন্টু 56.66 গ্রাম, 6.66 গ্রাম NH3 পাওয়া যায়। আচ্ছা, এইবার আবার ঠিক একই করবে যে কি পরিমাণ N2 অবশিষ্ট থাকবে। কি পরিমাণ N2 অবশিষ্ট থাকবে, কি পরিমাণ হবে? 6 গ্রাম H2 বিক্রিয়া করে 3.4 গ্রাম, 2 ইন্টু 17 গ্রাম, সরি কত, 28 গ্রাম N2 এর সঙ্গে, তাহলে 1 গ্রাম H2 বিক্রিয়া করবে 28/6, 10 গ্রাম নেওয়া হয়েছে যেহেতু 10 গ্রাম N2 এর সঙ্গে, তাহলে 280 46.66 N2। অতএব অবশিষ্ট N2 সমান 50 মাইনাস 46.66 গ্রাম, থ্রি 3.33%, মানে সরি গ্রাম, 3.4 বার আছে। আচ্ছা, ঠিক আছে। দ্রবণের শক্তি মাত্রা বা কনসেন্ট্রেশন, দেখো দ্রবণের শক্তি মাত্রা বা কনসেন্ট্রেশন জানার আগে প্রথমে দ্রবণ কি সেটা জানতে হবে। দ্রবণ কি? দ্রাব এবং দ্রাবকের মিশ্রণ হলো দ্রবণ। এবার বলবে দ্রাব কি আর দ্রাবক কি, তাহলে মিশ্রণ বললাম, মিশ্রণ বললে বোঝায় এক বা একাধিক, এক হবে কি নাকি একাধিক হবে, বা আমরা যদি বলি 2 বা তার বেশি পদার্থ যদি অসম অনুপাতে বা যে কোনো অনুপাতে মেশানো থাকে তাহলে সেই মিশ্রণকে বলা হবে, মানে তাহলে সেই যে উৎপন্ন পদার্থ হবে তাকে বলা হবে মিশ্রণ। বা ঘুরিয়ে বলতে পারি 2 বা ততোধিক পদার্থের যে কোনো অনুপাতে মেশানো হলে তাকে মিশ্র পদার্থ বলা হবে। ঠিক আছে। আর এখানে দ্রবণ কি? দ্রবণে যে পদার্থটির পরিমাণ বেশি থাকে তাকে বলা হয় দ্রাবক, যার পরিমাণ কম থাকে তাকে বলা হয় দ্রাব। দ্রাব আর দ্রাবক এটাও এরা যুক্ত হয়ে বা মিশিয়ে দিলে কি তৈরি করে? একটা দ্রবণ বা মিশ্রণ তৈরি করে। ঠিক আছে। তাহলে দ্রবণে কি কি থাকে? দ্রবণ সমান দ্রাবক প্লাস দ্রাব। দ্রবণ বা এটাও এক ধরনের মিশ্রণ। দ্রাবক কি হবে? যার পরিমাণ বেশি থাকে। দ্রাব যার পরিমাণ কম থাকে। একদম সাধারণ উদাহরণ, একদম যেটা নর্মাল যে এক্সাম্পল আমরা বলতে পারি, চিনি জল। চিনি জল মিশ্রণ বা দ্রবণ। এখানে আমরা নিশ্চয়ই চিনিতে জল মেশাই না, জলে চিনি মেশাই। তাহলে চিনি হবে দ্রাব আর জল হবে দ্রাবক। ঠিক আছে, বোঝা গেছে? এইবার
যে বললাম প্রথমে দেবজিতের বাড়িতে যদি কেউ যায়, দেবজিৎ তাকে একটা দ্রবণ তৈরি করে দেবে। 1 গ্লাস জল, তার মধ্যে 5 চামচ চিনি। তার ঘরের পাশে রেশন দোকান আছে। 1 গ্লাস জল, 5 চামচ চিনি। ঘুরিয়ে যদি দেখা গেল সোমনাথের বাড়িতে কেউ গেল, তখন সে কি করবে? 1 গ্লাস জল, সে তার মধ্যে হাফ চামচ চিনি, কারণ সে ভাবে যে সুগার হয়ে যেতে পারে। তাহলে এই যে দুটো দ্রবণ তৈরি হলো, এখানে দ্রাবের পরিমাণের তারতম্য আছে। বুঝতে পেরেছ? তাহলে এইভাবে যে দুটো দ্রবণ পাওয়া গেল, সেখানে দ্রাবের পরিমাণের তারতম্যের জন্য সেই দুটো দ্রবণেরই মিষ্টতা পৃথক হবে। ঠিক আছে? তাহলে দ্রাবের পরিমাণের উপর নির্ভর করে কোনো দ্রবণের সেটা কতটা গাঢ় হবে নাকি কতটা লঘু হবে তা নির্ভর করবে। হয়েছে? এইভাবে দ্রবণকে তার গাঢ়ত্ব প্রকাশ করার জন্য বিভিন্ন টার্ম ব্যবহার করা হয়ে থাকে। এক হচ্ছে মোলারিটি, 2 নর্মালিটি, 3 মোলালিটি, 4 শতকরা মাত্রা, 5 ppm বলে একটা মাত্রা ব্যবহার করা হয়ে থাকে। বুঝতে পেরেছো? তাহলে এটা গেল দ্রবণের গাঢ়ত্ব, মানে দ্রবণটা কতটা মিষ্টি নাকি কম মিষ্টি সেটা বোঝার জন্য। কিন্তু যদি বলা হয় ঘনত্ব, ঘনত্ব আর গাঢ়ত্ব দুটো কি একই হবে? বলো। তাহলে আগে দ্রবণের ঘনত্ব আর গাঢ়ত্ব সেটা জানবো, দুটোর মধ্যে তফাৎটা কোথায়। ঘনত্ব আর গাঢ়ত্ব। ঘনত্ব বললে আমরা কি বুঝি? একক আয়তনের ভর। আর গাঢ়ত্ব বললে কি বুঝি? দ্রবণে উপস্থিত দ্রাবের পরিমাণ। দুটোর তফাৎ করা গেল। যদি বলি আমরা জল এবং তেল কার ঘনত্ব বেশি? এই তো ভুল। জলের ঘনত্ব বেশি, কারণ জলের উপর তেল ভাসে নাকি তেলের উপর জল ভাসে? যদি বলি বেশি চটচটে বা গাঢ় মনে হতে পারে তেল। ঠিক আছে? তাহলে দ্রবণের যদি দ্রাবের পরিমাণ বেশি হয় তখন সেটাকে বলা হবে তার গাঢ়ত্ব। আর একক আয়তনের ভর মানে তাকে বলা হবে ঘনত্ব। দুটোর তফাৎ বোঝা গেছে? ঠিক আছে? ওই 1 লিটার তেল আমরা যদি ভর মাপি বা ওজন মাপি, দেখতে পাবো কত বোতলে দেখবে বা প্যাকেটে লেখা, প্যাকেটেগুলোতে দেখবে যে 910 বা 967 এরকম কত, 10 নয় 967 বা কত এরকম গ্রাম লেখা থাকে। 910। আর জলের 1 লিটারের ভর কত হয়? 1 কেজি হয়। তাহলে তুলনামূলক হালকা কে হবে? তেল। ঘনত্ব কিন্তু গাঢ়ত্ব কি হিসেবে? যে তেলের মধ্যে কি কি উপাদান আছে, সেটা কতটা কি মিশে আছে, বেশি আছে না কম আছে, তার উপর গাঢ়ত্ব নির্ভর করবে। বোঝা গেছে ঘনত্ব আর গাঢ়ত্বের মধ্যে তফাৎ? ঘনত্ব মাপা হয় কি গ্রাম পার লিটার এই এককে, বা গ্রাম পার সেন্টিমিটার কিউব, বা কেজি পার মিটার কিউব। আর গাঢ়ত্ব পরিমাপ করা হয় সেগুলো আমরা দেখব। তাহলে ঘনত্ব মাপা হয় কি কোন এককে? গ্রাম পার সেন্টিমিটার কিউব সিজিএস। এসআই হলে কেজি পার মিটার কিউব। আর গাঢ়ত্ব মাপা হয় কোন এককে? প্রথমে শতকরা মাত্রা। শতকরা মাত্রা মানে কোনো দ্রবণের 100 ভাগের মধ্যে কত পরিমাণ দ্রাব আছে, ডিটেলসে সব আলোচনা করব। আর কি? মোলারিটি, এম দিয়ে চিহ্নিত করা হয়। আর হলো মোলালিটি, এম ছোট হাতের এম। আর একটা হলো নর্মালিটি, এন। আর একটা হলো ppm। ঠিক আছে? তবে আমরা এখানে এই 3টে নিয়েই আলোচনা করব। শতকরা মাত্রা,
মোলারিটি আর মোলালিটি বাকি নর্মালিটি ppm বাদ দিয়ে দেব। ঠিক আছে, নর্মালিটি আর ppm এখনো পর্যন্ত এখানে নেই। হয়েছে হয়েছে, তাড়াতাড়ি লিখে ফেলো আগে, তারপর প্রত্যেকটা আলোচনা করতে হবে, অঙ্ক দিতে হবে। শতকরা মাত্রা, এটা দু ধরনের হয়, একটা হচ্ছে W/V% বা আর একটা হয় W/W%। শতকরা মাত্রা বললে বোঝায় কোনো দ্রবণের 100 ভাগে, কোনো দ্রবণের 100 ভাগের মধ্যে যত ভাগ দ্রাব্য মিশে থাকে বা উপস্থিত থাকে। এটা দুভাবে হয়, একটা হচ্ছে W/V মানে দ্রাবের ওজন ডিভাইডেড বাই দ্রবণের আয়তন ইন্টু 100। W/W মানে দ্রাবের ওজন ডিভাইডেড বাই দ্রবণের ওজন, তাহলে W/W ইন্টু 100%। ঠিক আছে, এবারে আসি মোলারিটি, তোমরা লিখতেও থাকো। এবার আসি মোলারিটি ক্যাপিটাল M। শতকরা মাত্রায় আশা করি কারো অসুবিধা নেই। হয়েছে, তাড়াতাড়ি শতকরা মাত্রাটা লিখে নাও। হয়েছে, তাড়াতাড়ি। আচ্ছা, মোলারিটি ভালো করে দেখো, এটা নতুন টার্ম। কোনো দ্রবণের 1000 ml অথবা 1 লিটার আয়তনের মধ্যে যত মোল দ্রবীভূত থাকে, কোনো দ্রবণের 1000 ml দ্রবণের আয়তনে যত মোল দ্রবীভূত থাকে। মনে করলাম 5 লিটার কোনো দ্রবণে 10 মোল কি আছে, NaOH দ্রবীভূত আছে। তাহলে ঐকিক নিয়ম প্রয়োগ করে 1 লিটার কোনো দ্রবণে 10/5 মোল NaOH দ্রবীভূত আছে। তাহলে দ্রবণের মোলারিটি কত হবে? 2 মোল পার লিটার, বা কিভাবে লেখা হয় 2 ক্যাপিটাল M। বোঝা গেছে? এবার আসি মোলালিটি। মোলালিটি বললে কি,
কোনো দ্রবণের 1000 গ্রাম দ্রাবকে যত মোল দ্রবীভূত আছে। দেখো, দেখতে থাকো, লিখতে থাকো। তারপর নরমালিটি, কি বলো? সব অঙ্ক দিলে বোঝা হয়ে যাবে একটা। নরমালিটি হবে কোনো দ্রবণের হাজার ml আয়তনে যত গ্রাম তুল্যাঙ্ক দ্রবীভূত থাকে। মোলারিটি হলে মোল দ্রবীভূত থাকে, আর গ্রাম তুল্যাঙ্ক হলে সেটাকে বলা হবে নরমালিটি। হয়েছে? শুধু এখান থেকে নরমালিটি নির্ণয় করার একটা সূত্র লিখে রাখো, তাহলে সহজে নির্ণয় করতে পারবে। নরমালিটি সমান n ইন্টু মোলারিটি। n হলো অ্যাসিডের ক্ষারগ্রাহিতা বা ক্ষারের অম্ল গ্রাহিতা। আর একটা আছে ppm বা পার্টস পার মিলিয়ন। হয়েছে? কোনো দ্রবণের 10 লক্ষ ভাগে, কোনো দ্রবণের 10 লক্ষ ভাগে, হয়েছে? এই পর্যন্ত কি হয়েছে? নরমালিটি পর্যন্ত হয়েছে? নরমালিটি পর্যন্ত কি হয়েছে? কোনো দ্রবণ 10 ভাগের এটা হয়েছে? ppm লিখবে। কোনো দ্রবণের 10 লক্ষ ভাগে, কোনো দ্রবণের 10 লক্ষ ভাগে যত ভাগ দ্রবীভূত থাকে। হয়েছে? বেশ, এবার এক এক করে প্রত্যেকটা অঙ্ক করলে বোঝা যাবে। লেখো প্রথম অঙ্ক।
একটি H2SO4 দ্রবণের শতকরা মাত্রা, একটি H2SO4 দ্রবণের শতকরা মাত্রা W/W দেওয়া আছে 15 ঘনত্ব 1.02 গ্রাম পার সেন্টিমিটার কিউব। দ্রবণটির মোলালিটি নরমালিটি নির্ণয় করো। হলে দ্রবণটির মোলারিটি, নরমালিটি, মোলালিটি নির্ণয় করো। হয়েছে? কিভাবে নির্ণয় হবে? মোলারিটি নির্ণয় করার জন্য কি নির্ণয় করতে হবে? নিশ্চয়ই মোল নির্ণয় করতে হবে। প্রদত্ত ভর ডিভাইডেড বাই আণবিক গুরুত্ব। বেশ, নরমালিটি তো আমরা জানি, মোলারিটি থেকে সূত্র প্রয়োগ করব, হয়ে যাবে। আর বাকি মোলালিটি। আচ্ছা, প্রথমে দেখো, এইদিকে তাকাও, পরের দিকে তাকাও, কি ক্লু দেওয়া আছে? শতকরা মাত্রা দেওয়া আছে 15, W/W, তার মানে কি? W/W মানে দ্রাবের ওজন ডিভাইডেড বাই দ্রবণের ওজন ইন্টু 100, এইটা তো? তাহলে দ্রাবের ওজন এইটা দেওয়া আছে নিশ্চয়ই। দ্রাবের ওজন 15 আর দ্রবণের ওজন কত? নিশ্চয়ই 100 আছে। ঠিক আছে, বেশ, পার্সেন্ট আর 100 কেটে যাবে। তাহলে দ্রাবের ওজন কত পাওয়া গেল? 15। তাহলে অতএব দ্রাবের ওজন কত? 15। দ্রবণের ওজন 100 গ্রাম, এটাও গ্রাম, ওজন তো? বেশ, তারপরে আসি কি? মোলারিটি নির্ণয় করতে হবে। মোলারিটির জন্য কি ওজন দরকার নাকি? মোলারিটির সূত্র কি? মোলারিটি সমান মোল। কিসের মোল? দ্রাবের মোল। সূত্রের সাথে মিলিয়ে নাও আগে। দ্রাবের মোল ডিভাইডেড বাই দ্রবণের আয়তন ইন্টু 1000। দেখো, সূত্রের সাথে সংজ্ঞাটা মিলিয়ে নাও, মিলে যাবে। কি দেওয়া আছে? 1000 ml দ্রবণে যত মোল দ্রাব আছে, তাহলে যদি আমার দেওয়া থাকে যে 5000 ml দ্রবণে 5 মোল দ্রাব আছে, তাহলে কি লিখবো? 5000-এ দ্রাব আছে 5 মোল, একে কত আছে আর 1000-এ কত আছে? ঐকিক নিয়ম করলে এটাই আসবে নিশ্চয়ই, নাকি বোঝা গেল না? বেশ, তাহলে দ্রবণের আয়তন প্রয়োজন তো? এখানে আছে দ্রবণের ওজন, তাহলে ওজন থেকে আয়তন করা যেতে পারে কিভাবে? ঘনত্ব সমান ভর বাই আয়তন। ভর কত? 100 গ্রাম। আয়তন সমান কি হবে? ঘনত্ব। ঘনত্ব কত দেওয়া আছে? 1.02 গ্রাম পার সেমি কিউব। তাহলে 100 ডিভাইডেড বাই
100 ডিভাইডেড বাই 1.02, তাহলে 98.03 সেমি কিউব পাওয়া গেল দ্রবণের আয়তন। এই পর্যন্ত কারো অসুবিধা আছে? বেশ, তাহলে মোলারিটি সমান কি হবে? দ্রবণের আয়তন পেয়ে গেছি 98.03, এটা তো 1000, তাহলে মোল কত পাবো? কি বলো? মোল কি করে পাবো? দ্রাবের মোল কি দ্রাব নেওয়া হয়েছে এখানে? H2SO4, তাহলে মোল সমান প্রদত্ত ভর কত? H2SO4 15, আণবিক গুরুত্ব কত H2SO4 এর? 98, হিসেব করে দেখবে 98 হয় কিনা। তাহলে 0.15 এইটা আসবে 3, হয়েছে? তাহলে এখানে কি লিখবো? দ্রাবের মোলের জায়গায় দ্রাবের মোল লিখে দেব, ক্যালকুলেট করব। (1.56 × 10⁻³ কি বলো? কি বলো? তাহলে এটা আসবে 1.56 দ্রবণের মোলারিটি। কোনখানে অসুবিধা হচ্ছে বলো? বলো কোথায় অসুবিধা হচ্ছে? তাহলে মোলারিটি থেকে নরমালিটি পারবো। নরমালিটি সমান n ইন্টু মোলারিটি। এনটা কি কি লেখা ছিল দেখো? অ্যাসিডের ক্ষারগ্রাহিতা। এখানে কি অ্যাসিড? H2SO4। ক্ষারগ্রাহিতা কত? কতগুলো প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন আছে? H2, তার মানে 2 ইন্টু 1.56 ইন্টু 2, তাহলে 3.12 হয়ে গেল নরমালিটি। অ্যাসিড থাকবেই, অ্যাসিড অথবা ক্ষার, লবণ থাকলেও যেমন আমরা নির্ণয় করতে পারি চার্জের ডিভাইড করে দিয়ে। হয়েছে? এবার বাদ বাকি রইল মোলালিটি। মোলালিটি কি ছিল? মোলালিটি দ্রাবের ওজন ডিভাইডেড বাই দ্রাবের মোল ডিভাইডেড বাই দ্রাবকের ওজন ইন্টু 1000। দ্রাবের মোল কত আছে? দ্রাবের মোল দেওয়া আছে 0.15। দ্রাবকের ওজন কত? ভালো করে দেখো এখানে দ্রাবকের ওজন কত কি করে পাবো? দ্রবণের ওজন কত? 100, দ্রাবের ওজন কত? 15, তাহলে দ্রাবকের ওজন কত হবে? 85 হবে নিশ্চয়ই, ইন্টু 1000, তাহলে 0.15 ডিভাইডেড বাই 85 ইন্টু 1.76 মোলাল। বলো কি খুব অসুবিধা? ঠিক আছে।